শেষ মুহূর্তে আয়ুষীকে বিজিতের হাত থেকে বাঁচিয়ে নিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে স্কুল থেকে তুলে নিয়ে আসে বিজিত। তখন তখন পরশুরাম আটকানোর চেষ্টা করলেও কোনোভাবেই আটকাতে পারে না। আয়ুষীকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় বিজিত। কোনো মতো লাট্টু ও পেকুকে রক্ষা করে তটিনীর হাতে দিয়ে পরশুরামও বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে সেখানে সেখানে গাড়িটা আটকে যায়। এরপরে পরশুরাম বলতে থাকে, বলরাম, আমাদের এখানেই নেমে যেতে হবে। এখানে যদি আমরা গাড়ির জ্যামের অপেক্ষায় এখানে বসে থাকি তবে কিছুতেই হবে না। ট্রাফিক সিগন্যাল দিয়েছে, ট্রাফিক সিগন্যাল যতক্ষণ না কেটে যাচ্ছে ততক্ষণ এভাবে বসে থাকতে হবে। এর মধ্যে বিজিত আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। এরপরে দেখা যায় পরশুরাম, বলরাম সবাই নেমে যায়। এরপরে বিজিত নিজের গাড়ির গ্লাসে দেখতে পায় যে বিজিতের গাড়িকে ফলো করে পরশুরাম, বলরাম ও মায়া আসছে। এটা দেখে আয়ুষীকে নিয়ে নেমে নেমে দৌড়ে পালিয়ে যায় বিজিত। এরপরে একটি হোটেল রুমে এনে আয়ুষীকে ফেলে দেয় আর বলতে থাকে, তোমাকে আমি ভালোবেসেছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারোনি। তুমি আমাকে ফেলনা ভেবেছিলে, তুমি ভেবেছিলে যে আমি একটা ফেলনা। এখন কে বাঁচাবে তোমাকে? তোমার জামাইবাবু তো তোমাকে বাঁচাতে পারলো না। এবার তোমাকে আমি বিয়ে করব, বিয়ে করে তোমাকে আমি শিবানীকে যেখানে পুঁতে দিয়েছিলাম ঠিক সেখানেই পুঁতে দেব। সঙ্গে থাকে বাবিন। এটা দেখে অবাক হয়ে যায় আয়ুষী। আয়ুষী বলতে থাকে, আচ্ছা, তুই তুই এখানে কি করছিস? তুই তো আমার দাদা, তুই তো আমার দাদা, আমি তোর বোন। তুই দাদা হয়ে নিজের বোনকে এভাবে একটা শয়তানের হাতে তুলে দিচ্ছিস? তোর লজ্জা করছে না? তোর মতো দাদা যেন কোনো মেয়ের কপালে না জোটে। তখন এ কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি তুমি যাই বলো না কেন, টাকার কাছে সবাই সবাই অনেক অনেক রকম ভাবে বিক্রি হয়ে যায়। এরপরে আয়ুষী বলতে থাকে, ওসব বাদ দে, তুই যাই করিস না কেন সেসব বাদ দে। কিন্তু কিন্তু সর্দি ভাই এসবের সঙ্গে কি করে জড়িত? সর্দি ভাই এখানে কি করে এলো? সর্দি ভাই তো স্কুলে ছিল, তবে সর্দি ভাই এখানে কি করে এলো? সত্যি করে বল। তখনই দেখা যায় এ কথা শুনে বাবিন বলতে থাকে, আমি আদার ব্যাপারে জাহাজের খবর রেখে কি করব বলতো? তখন এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, সত্যি তোকে আমার খুব অচেনা লাগছে। তুই আমার ভাই, তোকে ভাই বলতে আমার লজ্জা লাগছে। সত্যি টাকার কাছে তুই এভাবে বিক্রি হয়ে যাবি কখনো ভাবতে পারিনি। বিক্রি হয়েছিস এটা আমি জানতাম, কিন্তু তুই যে এভাবে এভাবে বিক্রি হবি এটা জানতাম না, যে নিজের বোনকেই বিক্রি করে দিবি। তখন এ কথা শুনে বাবিন বলতে থাকে, আমরা যে চোরাবালিতে ডুবে গেছি সে চোরাবালি থেকে আমাদের বেরোনোটা অনেকটাই কঠিন। তাই তোদের যদি বলি দিতে হয় তোদের দু বোনকে, তবেও আমি দিতে পারি, আমার কোনো কোনো সমস্যা থাকবে না। এ কথা শুনে তখনই তখনই দেখা যায় আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, তোর লজ্জা করে না? নিজের বোন সম্পর্কে এসব কথা বলছিস তুই? তখন এ কথা শুনে দেখা যায় বাবিন বলতে থাকে, না, লজ্জা করে না। তুইও তো টটিনির সঙ্গে বেইমানি করেছিলি, মনে নেই পরশুরামের সঙ্গে কিভাবে বেইমানি করেছিলি? আজকে ভালো সাজছিস? তখন এ কথা শুনে দেখা যায় আয়ুষী বলতে থাকে, আমি তখন এই লোকটাকে ভালোবেসে ওর সঙ্গে বেইমানি করেছিলাম, কিন্তু তুই তুই তো টাকার জন্য বেইমানি করেছিস, আর আমি ভালোবাসার জন্য বেইমানি করেছিলাম, আমি টাকার জন্য নয়। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে যার জন্য আমি এত কিছু করলাম সেই একজন ফ্লট, সে একজন খুনি, তাকে আমি কেন সাপোর্ট করব? কিছুতেই তাকে আমি সাপোর্ট করতে পারবো না। এরপরে দেখা যায় বাবিন বলতে থাকে, বিজিত, এখন তোমার জিনিস আমি তোমার হাতে বুঝে দিয়েছি, এবার তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখন চলে যাচ্ছি, আমাকে এবার যেতে হবে। এই বলে বাবিন চলে যায়। তখনই বিজিত বলতে থাকে, মাই ডার্লিং, তোমাকে আমি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তুমি আমার জীবনে সারা জীবন সঙ্গী হয়ে থাকবে। তুমি আমার সমস্ত সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে নিজেকে নিজেকে মানিয়ে নিতে পেরেছিলে, তাই ভেবেছিলাম তুমি হয়তো বা সারা জীবন আমার সঙ্গ দেবে, আমার সঙ্গে থাকবে। কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি এভাবে পাল্টে খেয়ে যাবে। তুমি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে। এখন তোমাকে আমি এমন অবস্থা করব, দেখবে ওই পরশুরাম তোমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। দেখি পরশুরাম তোমাকে কি করে বাঁচায়। এরপরে দেখা যায় আয়ুষী কাঁদতে থাকে। তখনই বিজিত আয়ুষীকে বিছানায় ফেলে দেয়, আর বিছানায় ফেলে দিয়ে রিভলভার বের করে আয়ুষীর দিকে তাক করে বলতে থাকে, মারবো না এখন, চিন্তা করো না, এখন নয়, সময় হলে এমনিতেই মারবো। এখন মেরে আমার তো কোনো লাভ হবে না, কারণ আমি তো তোমাকে এভাবে মারতে চাই না। আমি তোমাকে বিয়ে করব, সিঁথিতে সিঁদুর দিয়ে মেরে তারপরে কুসুমপুর নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসবো। এটাই আমার ইচ্ছা। এই ইচ্ছাতে আমি এত দূর এগিয়ে এসেছি, এতটা ঝুঁকি নিয়েছি। যেখানে যেখানে গিয়ে আমার ধরা পড়ার চান্স ছিল সেখানেও আমি পৌঁছে গিয়েছিলাম, শুধুমাত্র এই ইচ্ছাটা পূরণ করার জন্য।
তাই এবার তো সেই ইচ্ছেটা আমি পূরণ করবই, যেভাবেই হোক আমি ইচ্ছেটা পূরণ করবই। তখনই আয়ুষী বলতে থাকে, বিজিত এমনটা করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি আমি চলে যাই, তোমার জীবনটা তুমি নতুন করে সুন্দর করে গুছিয়ে নাও, আমাকে কেন তুমি এভাবে এভাবে মারতে চাইছো? আমার জীবনটা প্লিজ নষ্ট করো না, আমার জীবনটা এভাবে এভাবে নষ্ট করে দিও না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। এ কথা শুনে তখন বিজিত বলতে থাকে, তোমার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, আমার সঙ্গে যেদিন থেকে তুমি নিজেকে জড়িয়েছো সেদিন থেকে তোমার জীবনটা একদম মাটি হয়ে গেছে, তোমার জীবন আর জীবন নেই, বুঝতে পেরেছো তুমি তুমি এইদিকে দেখা যায় জিৎ মুখার্জি পরশুরামের কাছে হাঁটু গেড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েকে ফিরিয়ে দাও জামাই, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমি জানি তুমিই পারবে, তুমি ছাড়া কেউ পারবে না, আমার মেয়েটাকে আমি হারাতে চাই না, আমার মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসি, আরাধ্যার জীবনটা আমি নিজের হাতে নষ্ট করেছি, কিন্তু আমার আয়েশিকে আমি হারাতে চাই না, তুমি আমার আয়েশিকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে হাঁটু গেড়ে ভিক্ষে চাইছি। তখনই ত্রিপর্ণা বলতে থাকে, হ্যাঁ 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 বাবা, আমিও তোমার কাছে ভুল ভুল স্বীকার করছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, দরকার হলে আমি তোমার পা ধরে ক্ষমা চাইবো, কিন্তু আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে ওই শয়তানের হাত থেকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি চাইলে সবই হবে। তখনই পরশুরাম বলতে থাকে, ছি ছি, এমন বলবেন না, আমি অবশ্যই আয়ুষীকে বাঁচিয়ে নিয়ে আসবো, আয়ুষী আমার বোনের মতো, ওকে আমি কিছুতেই মরতে দেব না, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না, আপনারা চিন্তা করবেন না, আমি আমি আপনাদের মেয়েকে অবশ্যই ফিরিয়ে এনে আপনাদের হাতে তুলে দেব। এই বলে পরশুরাম সেখান থেকে বেরিয়ে যায়। পরশুরাম নিজেই নিজেই একটি একটি প্ল্যান করে, এরপরে সেই প্ল্যান অনুযায়ী একটি হোটেলে যায় পরশুরাম। সেখানে গিয়ে জানতে পারে পরশুরামের ধারণাই ঠিক, সেই হোটেলটিতে আছে আয়ুষী ও বিজিত, সেখানেই আছে আয়ুষীকে আটকানো। এরপরে বিজিত ফোন করে পরশুরামকে বলতে থাকে, তোমার শালিকাকে আজ রাতেই আমি বিয়ে করব, আজ রাতে বিয়ে করে আজ রাতে ওকে কুসুমপুরে নিয়ে যাব, তোমার বোনকে যেভাবে কুপিয়ে মেরেছিলাম ঠিক সেভাবে ওকেও কুপিয়ে মারবো, আর ঠিক সেভাবেই মাটিতে পুঁতে দেব। আর আর আগামী 10 বছরের আগে তুমি আর ওর লাশটা খুঁজে পাবে না, 10 বছর পরে না হয় তুমি গিয়ে তোমার বোনের মতো ওর কঙ্কালটা তুলে নিয়ে এসে সমাধি করে দিও। এ কথা শুনে দেখা যায় পরশুরাম অনেক রেগে যায়। এরপরে পরশুরাম বলতে থাকে, তোকে যে আমি কি করবো বিজি, তুই বুঝতে পারছিস না, যদি আয়েশির গায়ে একটা আঁচড়ও আসে তোর কি হবে, তোর কোনো ধারণার নেই, আমার বোনকে মেরেছিস, তোকে আমি কখনো ভালো থাকতে দেব না, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ তো আমি অবশ্যই নেব, তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? তোর কোনো ছাড় নেই, তোকে তোকে আমি জেলের ঘানি টানাবো, দরকার হলে তোকে আমি ইনকাউন্টার করে দেব, তোকে আমি শুট করব, প্রয়োজনে আমি নিজে জেল খাটবো, তারপরেও আমি তোকে ছাড়বো না, আমার বোনের ন্যায় আমি পাইয়ে দেব, আমার সহজ সরল বোনকে তুই বাড়ি থেকে ভুলিয়ে ভালিয়ে এনে মেরে ফেলেছিস, সেটার শাস্তি তো তোকে পেতেই হবে, যাই বলিস তুই, তোকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। এরপরে দেখা যায় এই কথাগুলো বলবো, ফোনটা কেটে দেয় পরশুরাম। এরপরে সেই রুমে চলে যায়, সেখানে গিয়ে দরজা নক করলে ভয় পেয়ে যায় বিজিত বলতে থাকে, কে? তখনই পরশুরাম বলতে থাকে, ওয়েটার, আপনাদের খাবার নিয়ে এসেছি, খাবার অর্ডার করেছিলেন না, সে খাবার। তখন বিজিত মনে করে সত্যি সত্যি বা ওয়েটার এসেছে তাদের খাবার দিতে। যখনই যখনই দরজাটা খোলে তখনই ভয় পেয়ে যায় বিজিত। পরশুরাম বিজিতকে লাথি দেয় আর তখনই বিজিতকে বিছানায় পড়ে যায়। সেখানে দেখতে পায় যে আয়েশি বিছানায় পড়ে আছে, আয়েশিকে বিছানায় ফেলে রাখা হয়েছে, অজ্ঞান করে বিছানায় ফেলে রেখেছে আয়েশিকে। তখনই পরশুরাম রেগে যায় আর বলতে থাকে, তোর লজ্জা করে না? তুই না বলতিস যে তুই নাকি আয়েশিকে ভালোবাসিস, তোর মুখে সত্যি ভালোবাসা কথাটা মানায় না, তুই তো আমার বোনকেও ভালোবেসেছিলি, আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছিলি, ঘর বেঁধেছিলি, আমার বোনের পেটে তোর সন্তান ছিল, সেই বোনকে তুই মেরেছিস, তুই আবার আয়েশিকে কি করে ভালোবাসিস? তোর ভালোবাসা সত্যিই মিথ্যে। তখন এ কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, তুই এখানে ঢুকতে পেরেছিস কিন্তু এখান থেকে বেরোতে পারবি না, এখন আমি আয়েশি ও তোকে দুজনকে শেষ করব, দুজনকে এখানেই পুঁতে দেব, বুঝতে পারছিস তোদের কি হতে পারে? এখানেই মেরে তোদের আমি পুঁতে দেব। তখন পরশুরাম বিজিতকে মারতে থাকে। এরপরে বলরাম মায়া সেখানে চলে আসে, তখন সেখানে এসে বিজিতকে ধরে ফেলে আর বলতে থাকে, কি ভেবেছিলি এত সহজে আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবি? কিছুতেই নয়, আমাদের হাতের নাগালের বাইরে যাওয়া এতটাও সহজ নয়। তখনই বিজিত বলতে থাকে, আমি ছাড়বো না আয়েশি, তোমাকে আমি বলছি, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না, তুমি কিছুতেই ভালো থাকতে পারো না, আমি যেখানে থাকবো তোমাকে সেখানেই থাকতে হবে, আমি তোমাকে
তোমাকে মেরে দেব, আমি বলছি আমি তোমাকে মেরে দেব, যে করেই হোক আমি মেরে দেব তোমাকে, তুমি কিছুতেই বাঁচতে পারবে না। আমি আমি জেলের পিছনে থাকবো আর তুমি তুমি এখানে এখানে শান্তিতে অন্যজনকে বিয়ে করে সংসার করবে, কিছুতেই হতে দেব না। আমিও তোমাকে আমার করে নেব না, আর অন্য কারোরও হতে দেব না, তোমাকে আমি প্রাণে মেরে দেব, কখনো কখনো তোমাকে আমি কারোর হতে দেব না। এই বলে বিজিত সেখান থেকে চলে যায়। তখনই তখনই দেখা যায় আয়ুষী কাঁদতে থাকে আর বলতে থাকে, জামাইবাবু তুমি তুমি যদি আজকে না আসতে আমার যে কি হতো। তখনই তখনই পরশুরাম বলতে থাকে, আয়ুষী তোমাকে না আমি অজ্ঞান অবস্থায় দেখলাম, তোমার জ্ঞান ফিরলো কিভাবে? তখনই আয়ুষী বলতে থাকে, ও আমাকে জ্ঞান হারানোর জন্য কিছু একটা রুমাল চাপা দিয়েছিল, আমি সেটা শুকিনি, কিন্তু কিন্তু আমি নাটক করছিলাম যে আমি জ্ঞান হারিয়েছি। ও যখন বেরিয়ে যেত আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু সময় মতো তুমি চলে আসায় আমি আমি নিজের নিজের ওই অভিনয়টা বন্ধ করে দিয়েছি। আমি জানতাম জামাইবাবু তুমি আসবে, আমার অনেক ভরসা ছিল যে তুমি অবশ্যই আসবে। তুমি আমাকে বলেছিলে তো যে ওকে তোমার কাছে আসতে দাও, আমাকে তুমি বিশ্বাস করো কিনা। আমি বলেছিলাম যে আমি তোমাকে বিশ্বাস করি, তাই তো সে বিশ্বাসের খাতিরে আমি আমি তোমার অপেক্ষায় ছিলাম। তখন পরশুরাম বলতে থাকে, আয়ুষী এবার আমাদের এখান থেকে বেরোতে হবে, আমাদের এখান থেকে বেরোতে হবে, বুঝতে পারলে? কাউকে কাউকে না বুঝে না জেনে তার কোনো কোনো খবর না নিয়ে এভাবে ভালোবাসা যায় না। সবাই সমান নয়, সবাই ভালো নয়, সবাই ভালো মানুষ নয়। এ যুগে ভালো মানুষ পাওয়া খুব কষ্টের। এ যুগে 99%ই ক্রিমিনাল। তখন এই কথা শুনে আয়ুষী বলতে থাকে, একদম ঠিক বলেছো তুমি। আর জানো জামাইবাবু, এখানে না যখন আমাকে তুলে আনা হয়েছিল তখন তখন তো সর্দি ভাই ছিল ওদের সঙ্গে, আমি বুঝতে পারিনি। আমি আমি বাবিনদাকে বলেছিলাম যে সর্দি ভাই এখানে কি করে এলো, সর্দি ভাই তো স্কুলে ছিল। তখন তখন বাবিন বলল যে আমি আমি আদার ব্যাপারী, কিন্তু জাহাজের খবর রেখে কি করব, আমাকে কিচ্ছু বলেনি। আমার আমার কেমন যেন সবকিছু মিস্টেরিয়াস লাগছে। তখন এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, তুমি দেখেছো টোটিনি ছিল? তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ জামাইবাবু, আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওটা সর্দি ভাই ছিল। আমিও তখন তখন পরশুরাম বলতে থাকে, আমিও দেখেছিলাম, কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমার ভুল হবে। আমার ডিপার্টমেন্টের সবাই বলেছে যে ওরাও দেখেছে ওটা টোটিনি ছিল, কিন্তু আমিও বুঝতে পারছি না টোটিনি কি একাই দুই চরিত্রে কাজ করছে, নাকি নাকি মানুষই ভিন্ন, কিন্তু দুজনে দেখতে একই। আমি তো কিছুই বুঝতে পারছি না আয়ুষী, আমার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে, আমি কি করব সত্যি ভেবে পাচ্ছি না। তখনই তখনই দেখা যায় আয়ুষী বলতে থাকে, জামাইবাবু আমার মনে হচ্ছে যদি ছোটদি ভাই সত্যি ওটা হয়ে থাকে, তবে ছোটদি ভাই কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত আছে, তোমাকে ছোটদি ভাই ঠকাচ্ছে। আমি এভাবে বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম, কারণ কারণ বিজিতকে আমাকে তুলে আনতে সাহায্য করেছে সর্দি ভাই। আর সর্দি ভাই যদি সত্যি সত্যি কোনো অপরাধ না করতো, তবে কেন বিজিতকে সাহায্য করতো বলতে পারো? তখনই পরশুরাম আয়ুষীকে নিয়ে বাড়ি ফিরে যায়। মুখার্জি বাড়িতে গিয়ে আয়ুষীকে জিৎ মুখার্জি ও ত্রিপর্ণার হাতে তুলে দিয়ে বাড়িতে ফিরে আসে। আর টটিনি তখন বলতে থাকে, তুমি আয়ুষীকে বাঁচাতে পেরেছো? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ আমি আয়ুষীকে উদ্ধার করেছি আর বিজিতকেও অ্যারেস্ট করেছি। তখনই দেখা যায় তটিনীর মুখ একদম শুকিয়ে যায়। এরপরে এরপরে পরশুরাম বলতে থাকে, আচ্ছা আচ্ছা তটিনী, একটা কথা বলবো, তুমি আমাকে উত্তর দেবে তো? তখন এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ বলো কি বলবে। তখনই তটিনীকে পরশুরাম বলতে থাকে, আয়ুষীকে যখন তুলে নিয়ে যাচ্ছিল সেখানে গাড়ির মধ্যে একটি মেয়ে বসেছিল, আর সেই মেয়েটা ছিলে তুমি, এটা কি সত্যি? তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, এসব তুমি কি বলছো, আমি তো স্কুলে ছিলাম। তখন পরশুরাম বলতে থাকে, তখন তুমি স্কুলে ছিলে না, আমি আমি ফোন করেছিলাম প্রিন্সিপাল ম্যামকে, প্রিন্সিপাল ম্যাম বলেছে অনেক আগেই তুমি স্কুল থেকে বেরিয়ে গেছো, আর যে গাড়িতে বসেছিল সেই মহিলাটাকে দেখেছিলাম হুবহু তোমার মতো দেখতে। তটিনী, তুমি যদি সত্যি আমার থেকে কিছু লুকোও, তবে আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, তুমি আমার কাছে সবটা খুলে বল। তুমি যদি কোনো অপরাধ না করে থাকো তবে তোমার কোনো ভয় নেই, আর যদি তুমি অপরাধ করে থাকো আমাকে বলো, আমি দেখবো কি করা যায়। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তুমি কি আমাকে জেরা করছো, তুমি আমাকে ইন্টারোগেট করছো? তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ করছি, কারণ আমি আমি একজন দায়িত্ববান অফিসার, আমাকে ইন্টারোগেট করতেই হবে, কারণ কারণ ক্রমশ ক্রমশ তোমাকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টে জল ঘোলা হচ্ছে, এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আমাকে বসের সামনে জবাবদিহি করতে হচ্ছে, তাই আমি তোমাকে ইন্টারোগেট করতে বাধ্য হচ্ছি তটিনী।